বাইরে থেকে নীলাদের পরিবারটা দেখতে আর 4-5টা মধ্যবিত্ত সাধারণ পরিবারের মতোই। তাই গুন্ডারা ভেবেছিল এরাই সহজ শিকার, কিন্তু তারা তো আর জানতো না এই পুরো পরিবারটাই আসলে মার্শাল আর্ট এক্সপার্ট। তাই যেই না শত্রুতা বশত ওই গুন্ডারা তাদের শেষ করতে আসে, তখনই বেরিয়ে আসে নীলাদের আসল রূপ। এবার এটাই দেখার পালা, তারা কি পারবে নিজেদের জীবন বাঁচাতে আর ওই গুন্ডাদের 12টা বাজাতে। সেটাই চলুন দেখে আসা যাক আজকের গল্প ব্লাস্টে। শুরুতেই আমাদের রাজা রামান নামের একজন মার্শাল আর্ট মাস্টারকে দেখানো হয়। সে তার স্টুডেন্টদের মার্শাল আর্ট প্র্যাকটিস করাচ্ছিল। তখন তার ভাই এসে তাকে কোনো কাজের কথা বলে, যার কারণে রাজা সাথে সাথে ঘরে চলে যায়। এরপরে আমাদের রাজার মেয়ে নীলাকে দেখানো হয়। নীলার বয়স 5 বছর। নীলা ঘরে কান্না করতে করতে এসে তার মা আবনিকে বলতে থাকে যে পাশের বাসার রোহান আমাকে খুব জোরে মেরেছে। রাজাও তখন এই কথা শুনে আর জিজ্ঞেস করে লড়াই আগে কে শুরু করেছিল। নীলা বলে রোহানই শুরু করেছিল। এ কথা শুনেই রাজা নীলাকে বলে তাহলে তোমার তাকে ফাইট ব্যাক করা উচিত ছিল। এরপর নীলা আবারও রোহানের কাছে যায় আর তাকে ঘুষি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো পারে না। উল্টো রোহান তাকে এত জোরে মারে যে সে আবারও মাটিতে পড়ে যায় আর তার হাত থেকে রক্ত বের হতে থাকে। ঘরে এসে সে তার বাবাকে সব কথা খুলে বলে। তার বাবা তখন তাকে মার্শাল আর্ট শিখতে বলে আর এখান থেকে নীলার স্বপ্ন হয়ে যায় সে মার্শাল আর্ট শিখবে। এরপর থেকে সে দিন রাত এক করে দেয় শুধুমাত্রই মার্শাল আর্ট শেখার জন্য। একদিন সে নিজেই রোহানের কাছে যায় আর ইচ্ছে মতো তাকে মেরে আসে। এভাবেই সে নিজের মনে রাগ কমায়। আর এসব দেখে বাকি ছেলেরা তো খুবই অবাক হয়ে যায়, কারণ নীলা তো ছিল খুবই দুর্বল। হুট করে তার এত পাওয়ার দেখে সবার কাছে অবাকই লাগে। দেখতে দেখতে নীলা এত ভালোভাবে মার্শাল শেখে যে সে এরপর থেকে টুর্নামেন্টে যেতে থাকে। সব টুর্নামেন্টে সে জিততেও থাকে, কিন্তু একদিন সে একটা টুর্নামেন্টে হেরে যায়, যার কারণে তার খুব মন খারাপ হয়। সে তখন নিজেকে রুমে বন্ধ করে নেয়। রাজা তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে হার জিত তো থাকবেই, এই নিয়ে এত মন খারাপ করার কিছু নেই, সামনের বার সে জিততে পারবে। তারপরেও তো নীলার মন খারাপ হয়েছিল। তখন রাজা নীলাকে একটা প্রমিস করে যে এরপর থেকে সে নীলাকে কখনোই হারতে দিবে না। এরপর থেকেই নীলা তার কড়া প্র্যাকটিস শুরু করে, যার কারণে এক একটা করে সে সব ম্যাচ জিততে থাকে আর চারিদিকে সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে। এরপরে নীলা একদিন তার চাচুকে জিজ্ঞেস করে যে আচ্ছা বাবা আমাকে মার্শাল আর্ট শেখাচ্ছে, তাহলে বাবাকে মার্শাল আর্ট কে শিখিয়েছে? নীলার চাচু বলে তোমার বাবাকে মার্শাল আর্ট শিখিয়েছিল তোমার মায়ের দাদা। তোমার বাবা লাগাতার 36টা মার্শাল আর্ট ম্যাচ জিতেছিল, কিন্তু একটা ম্যাচ সে হেরে গিয়েছিল। আর তুমি জানো সে কার সাথে হেরে গিয়েছিল? নীলা জিজ্ঞেস করে কার সাথে? তার চাচু বলে তোমার মায়ের সাথে। নীলা তো এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় যে তার মাও মার্শাল আর্ট জানে। এরপরে নীলা আর তার বাবা একটা হোটেলে যায় কিছু একটা কেনার জন্য, কিন্তু তখনই সেখানে কিছু লোক একটা ছেলেকে অন্যায়ভাবে মারছিল। এটা দেখে রাজার একেবারেই ভালো লাগে না, তাই সে সাথে সাথে এসে সেই লোকটার হাত ধরে ফেলে। তবে সেই লোকগুলো তো রাজার মজা নিতে থাকে। তারা বলতে থাকে তারা এখনই রাজাকে মেরে তার অবস্থা খারাপ করে দিবে, কিন্তু তখনই রাজা এক এক করে সেখানে থাকা সবাইকে এমন মার মারে যে বাকিরাও খুবই অবাক হয়ে যায়। নীলা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব প্রাউডলি ফাইট দেখছিল। এরপরই বাড়ি আসার সময় রাজা নীলাকে বলে তুমি জানো আমার একটা ছোট বোন ছিল, আমি তাকে খুব আদর করতাম। আমার বয়স তখন 10 বছর। সেই সময় আমার বোনের সাথে কিছু মানুষ খারাপ কাজ করেছিল। সেই সময় এত মানুষের মাঝে কেউ তার জন্য প্রতিবাদ করেনি। যদি একজন মানুষও সেদিন প্রতিবাদ করত, তাহলে হয়তো আমার বোন আমাদের সাথেই থাকতো আজ। আর আমার বোনের নামই ছিল নীলা, তাই আমি ভালোবেসে তোমার নাম রেখেছি নীলা, তোমার ফুপুর নামে। এরপর রাজা নীলাকে জিজ্ঞেস করে যদি কখনো তোমার সামনেই তোমার মায়ের বা আমার সাথে কোনো অন্যায় হয় তুমি কি করবে? নীলা বলে আমি কখনোই চুপ করে থাকবো না, আমি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করব। রাজা এসব শুনে বলে হ্যাঁ তোমার এটাই করা উচিত। আর একটা কথা সব সময় মনে রেখো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তোমার ভুক্তভোগীকে চেনার দরকার হয় না, অন্যায়ের বিরুদ্ধে সব সময় দাঁড়ানো উচিত। কেননা এটার মাধ্যমেই আমরা আমাদের জীবনের সত্যকে খুঁজে পাই, আমাদের জীবনের আসল অর্থ খুঁজে পাই। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমাদের একজন মহিলাকে দেখানো হয় যে একজন মন্ত্রীকে ফোন দিয়ে বলে আমার হাজবেন্ড রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে একটা জমি কিনেছিল। সে আমাকে একবার বলেছিল তার মৃত্যুর পর আমি যাতে এই জমি বিক্রি করে আমার মেয়ের বিয়ে দিই, কিন্তু এখন গ্রামের লোকেরা সেই কাগজপত্র হারিয়ে ফেলেছে আর বলছে এই জমিটা নাকি তাদের।
আমি তাদের জমি না দিলে নাকি আমার মেয়েকে তারা মেরে ফেলবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তারা তো বলেছে আমাকে আজকের মধ্যেই অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে। এখন আমি যদি পুলিশের কাছে যাই তাহলে তারা আমার ক্ষতি করে দিবে। আপনি কি তাদের সাথে একবার কথা বলতে পারবেন? সেই মন্ত্রী বলে, দেখো ওরা রামের লোকজন, অন্য কেউ হলে আমি কথা বলতাম, কিন্তু ওরা খুব খারাপ মানুষ, তাই আমি ওদের সাথে কথা বলতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো, আর তুমি শুধু অরিজিনাল ডকুমেন্ট তাদের দিয়ে এসো, হয়তো তারা তোমাকে কিছুই করবে না। মহিলা তখন খুবই নিরাশ হয়ে যায় আর ফোনটা কেটে দেয়। তখনই দেখা যায় সেই মন্ত্রী আরেকজনকে বলছে যে রাম বলেছিল যদি এই জমি তার হয়ে যায় তাহলে সে আমাকে 10% দিবে, আর এই বুড়ো মহিলা ভাবছে আমি তাকে সাহায্য করব, কখনোই না। এদিকে আমাদের দেখানো হয় মহিলাদের সামনের সিটে নীলা বসেছিল। নীলাই সব কথা শুনছিল, তাও সে কিচ্ছু বলে না। এরপরে দেখা যায় সেই মহিলা সেই গুন্ডার বাড়িতে চলে আসে। মহিলাটা তাকে অরিজিনাল ডকুমেন্ট দেয়, আর তখনই সেখানে থাকা একটা ছেলে উড়ে এসে সেই লোকের টেবিলের উপর পড়ে। তারা তো সবাই অবাক হয়ে যায়। তারা ভাবে বাইরে হয়তো পুলিশ বা অন্য কেউ এসেছে, তাই লোকটি তার লোকেদের বলতে থাকে দ্রুত বাইরে চেক করে আসো। সেই লোকেরা তখন নীলাকে একটা সাইড করে বাইরে যায় এটা দেখতে যেখানে কেউ এসেছে কিনা, কিন্তু তারা দেখে বাইরে তো কেউ নেই। তখনই আঘাত পাওয়া ছেলেটা নীলার দিকে দেখিয়ে দেয়, আর তখনই নীলা এক এক করে সবাইকে মারতে থাকে। সে ঠিকই এখানে অন্যায়ের প্রতিবাদ করতে চলে এসেছে। নীলা লোকগুলোকে এভাবে মারছিল, এসব দেখে সেই মহিলাটা তো খুবই অবাক হয়ে যায়। এরপর নীলা রাম নামে সেই গুন্ডাকেও মেরে তার থেকে সেই পেপারস গুলো নিয়ে নেয়, আর সেগুলো সেখানেই ছিঁড়ে ফেলতে বলে, আর তাকে বলে এরপর থেকে যদি কোনো অসহায় মানুষকে এভাবে অত্যাচার করো তাহলে আমার এই মারগুলো মনে রাখবে। এই বলে সে আবারও লোকটাকে একটা ঘুষি মেরে সাথে সাথে মাটিতে ফেলে দেয়। এরপর নীলা মহিলাটির সামনে আসে আর বলে আপনি এখন নিশ্চিন্তে ঘরে যেতে পারেন, এই লোকগুলো আপনাকে আর বিরক্ত করবে না। মহিলা তখন নীলাকে জিজ্ঞেস করে তুমি তো আমাকে চেনো না, তাহলে তুমি আমার এত বড় উপকার কেন করেছো? নীলা তো কিচ্ছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিছু টিভি চ্যানেলে নিউজ দেখানো হয়, যেখানে বলা হচ্ছিল একটা কেমিক্যাল ফ্যাক্টরির বিস্ফোরণে 47 জন শ্রমিক প্রাণ হারিয়েছে। সরকার ওই এলাকাকে বসবাসের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে।